তোমার পড়াশোনার টাইম টেবিলটা কেমন ছিল? কমিউনিকেশনে অনেকগুলো প্রশ্ন এসেছিল, ৭ টা প্রশ্ন। তার মধ্যে আমার ৫ টা সঠিক হয়েছে এবং জেনারেল পেপারে তুমি কত সময় দিতে? ওদের বলব যাদের টার্গেট শেয়ারে তাদের ডিআই, রিডিং কম্প্রিহেনশন এবং ম্যাথমেটিক্যাল রিজনিং এগুলো বাদ দেওয়া। জেনারেল পেপারে তুমি কোন ইউনিটে কতগুলো পেয়েছো বা কিরকম পেয়েছো? সাবজেক্টের ক্ষেত্রেও তুমি কোন ইউনিটে কোনগুলো পেয়েছো? সবাই সাধারণত ছোট গল্প দিয়ে পড়া শুরু করে। কিন্তু ছোট গল্প থেকে এমন কম এসেছি যেটা আমি তুমি যদি ওভারঅল সিলেবাস দেখো, যে জায়গাগুলো তোমার মনে হবে সোজা এবং শর্ট, সেই জায়গা থেকে ক্রিটিক্যাল প্রশ্ন। স্যার ব্যাকরণের ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসেছে একেবারে রামেশ্বর পড়লে যে পার্টটা ইউনিট 10 এবং ইউনিট 9 এটার সাথে তুমি কিভাবে হ্যান্ডেল করেছো? ওভারঅল যে চ্যালেঞ্জিং জায়গাগুলো যে কোথায় মনে হয়েছে? টিচিং অ্যাপটিটিউড এর ক্ষেত্রে ওরা এমন প্রশ্ন করছে যেটা অনেকটা জটিল হয়ে যাচ্ছে। একটা পয়েন্ট বলতে পারি যে একজন নেট পরীক্ষার্থীর থাকা চাই বা করণীয় অবশ্যই। নেট এবং জিআরএফ এর ক্ষেত্রে কোনো ইউনিট বাদ দিতে পারি? সেখান থেকে ২১২ হয়েছে আমি এনালাইজ করেছি বলে আগের পরীক্ষাটায় যে আমি কি ভুল করেছিলাম, এবার যেন আমি সেই ভুলগুলো রিপিট না করি। আশা করছি তোমার ইন্টারভিউ অন্যদের কাজে লাগবে। হ্যাঁ? শুধু নিছক এটা ইন্টারভিউর জন্য ইন্টারভিউ হবে না। জুন ২০২৫ এ পায়েল জিআরএফ পেয়েছে। আজকে এই ইন্টারভিউটা মূলত আমরা বেশ কিছু অ অভিজ্ঞতাকে কেন্দ্র করে ইন্টারভিউটা করব। পায়েলের আ জিআরএফ পাওয়ার অভিজ্ঞতাটা, তার struggle টা এবং সামগ্রিকভাবে কিছু কথা আমরা অনেক সময় বলি, কিন্তু আমাদের মুখ দিয়ে কিছু কথা অনেক সময় স্টুডেন্টদের কানে ঢোকে কিন্তু মর্মে প্রবেশ করে না। সেই ক্ষেত্রে যে আসলে ফিল্ডে খাটছে, যে ফিল্ডে পড়াশোনাটা করেছে, আ তার কথা কিন্তু অনেক সময় ভালো লাগে বা তার অভিজ্ঞতাটা কিন্তু অনেক সময় আরো বেশি ফলপ্রসূ হয়ে যায়। সেজন্য পায়েলের কাছ থেকে আমি আমি নিজে কতগুলো প্রশ্ন রেডি করে রেখেছি যে পায়েলকে কি প্রশ্ন করব। আর পায়েলেরও যদি কোনো অভিজ্ঞতা থাকে সেইগুলো শেয়ার করবে। প্রথমত পায়েল, তুমি মানে একেবারে শুরুতেই কংগ্রাচুলেশন জানাচ্ছি। আর তোমার মার্কসটা কত হয়েছে? আ কোন পেপারে কত পেয়েছো সেইটা বলে তোমার সম্মুখ একটা অভিজ্ঞতা যদি ১ম এ তুমি বলো, সেটা ভালো হয়। স্যার আমি ১ম এই ধন্যবাদ জানাই। আমার পেপার 1 আর পেপার 2 দুটো মিলিয়ে মোট হয়েছে ২১২। তার মধ্যে পেপার 1 এ আমার ৩২ টা প্রশ্ন সঠিক হয়েছে, মানে ৬৪ নাম্বার আমি সেখানে পেয়েছি। আর পেপার 2 তে ৭৪ টা প্রশ্ন সঠিক হয়েছে। তো দুটো মিলিয়ে হচ্ছে আমার ২১২। ও আচ্ছা। আ আমি আমি এক, এক করে প্রশ্নগুলো করছি। খুব বেশি আমরা লং করব না। ১ম হচ্ছে, আ তোমার পড়াশোনার টাইম টেবিলটা কেমন ছিল? একেবারে ফার্স্ট কোয়েশ্চেন, মানে গোদা বাংলায় যদি বলা হয় যে তুমি ক ঘন্টা করে পড়তে, ঠিক আছে? এরকম একটা বিষয় দিয়ে তুমি এটা একটু যে পড়াশোনাটার টাইম টেবিল কেমন ছিল? স্যার যদি প্রস্তুতির কথা বলি, আমি প্রস্তুতি শুরু করেছিলাম কবে থেকে এবং কত তারিখ থেকে সেটা আমি বলে দিতে পারব। সেটা হচ্ছে ২০২৪ এর ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে আমি ঠিক করলাম, মানে আগে ঠিক করেছিলাম যে ১০ তারিখ থেকে পড়াশুনো করব এবং ১০ তারিখ থেকে আমি পড়া যখন শুরু করি তখন আমি ৮ থেকে ১০ ঘন্টা তো পড়েছি। তারপরে একবার পরীক্ষা দিলাম। তখন আমার নেট হয়েছিল ডিসেম্বরের পরীক্ষায়। আর এবার জেআরএফ হচ্ছে। তাই ঠিক মানে আমি হিসাব করে তো সেভাবে বলতে পারব না। ঠিক গুনে কত ঘন্টা পড়েছি সেটা ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে ছিল। কখনো ১০ থেকে ১২ ঘন্টাও হয়েছে। মানে টাইম ওয়াইজ যদি আমরা বলি। আচ্ছা, এই একটা জিনিস আমাকে একটু বলো তো, তোমার কি কোনো শিডিউল ছিল যে তুমি এরকম করে, যেমন আ আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি প্রাথমিকভাবে বলি কি যে একটা শিডিউল করে নেওয়া ভালো, কি যে মানে নেট যেহেতু একটা হিউজ পরীক্ষা, একটা বড় পরীক্ষা, সেই কারণে তার একটা ডেডিকেশন থাকা চাই এবং সকাল থেকে রাত পর্যন্ত তোমার প্রত্যেকটা সময় হিসাব থাকা চাই। অ্যাপ্রক্সিমেটলি থাকা চাই। যে যতটা রাখতে পেরেছে তার সাফল্য তত তাড়াতাড়ি এসেছে। সেইরকম কি তোমার কোনো রুটিন তুমি করেছো? নাকি তুমি তোমার মতন করেই আ সাজিয়ে যখন ইচ্ছা সেরকম করতে? না মানে দিনে যদি আমি ১০ থেকে ১২ ঘন্টা পড়ি তার মানে আমি শুধুই পড়ছি, আমি আর কিচ্ছু করছি না। এবং আমি সেটাই করেছি এই ১ বছর বা ১ থেকে ১.৫ বছর আমি শুধুই পড়েছি, আমি আর কিচ্ছু করি। তো সেক্ষেত্রে আমি সকাল থেকে রাত পর্যন্ত অবশ্যই একটা রুটিন ফলো করতাম যে ১ সপ্তাহের মধ্যে আমাকে নির্দিষ্ট একটা ইউনিট কমপ্লিট করতে হবে এবং সেটা আবার করে প্র্যাকটিস করতে হবে। তো সেরকমভাবে আমি ফলো করেছিলাম। রুটিন ফলো করে করেছি। বেশ, চলো সরাসরি নেক্সট কোয়েশ্চেন তোমার কাছে, যে জেনারেল পেপারে তুমি কত সময় দিতে? আ জেনারেল পেপারের জন্য ৩ থেকে ৪ ঘন্টা। ৩ মানে যখন আমি দেখলাম যে আমার পেপার 2 টা মোটামুটি তৈরি হয়ে আছে, বিশেষত আগেরবার পরীক্ষার পরে মানে ডিসেম্বরের পরীক্ষার পরে আমি পেপার 1 এ একটু বেশি ফোকাস করেছিলাম। যেহেতু আমি জানতাম যে পেপার 2 টা আমার মানে প্রায় তৈরি। সেজন্য আমি পেপার 1 এর ক্ষেত্রে একটু বেশি ফোকাস করেছিলাম।
যাতে নাম্বারটা একটু বেশি। মানে বেসিক্যালি তোমার সামনে দুটো পরীক্ষা এই পর্যন্ত ছিল মানে ফুল ফেজের। একটা হচ্ছে ডিসেম্বর ২০২৪ ছিল। কারণ কি তুমি ফেব্রুয়ারি থেকে শুরু করেছো, তার মানে জুনকে তুমি ফুল ফেজে টার্গেট করতে পারোনি বা পারবে না। এটা স্বাভাবিক। আর তোমার কাছে ছিল জুন ২০২৫। এই দুটোর মধ্যে মানে দুটো পরীক্ষাই তুমি মূলত ক্র্যাক করেছো বিষয়টাকে। তোমার কথা অনুসারে যে ১ম টায় তুমি সেকেন্ড পেপারে জোর দিয়েছিলে, কিন্তু ২য় ক্ষেত্রে তুমি ফার্স্ট পেপারটাকে বেশি টেনেছো। বেশ। আচ্ছা, আমি একেবারে যদি একটু স্পেসিফিক করতে চাই, সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং জেনারেল পেপার। দেখো জেনারেল পেপার তো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে জেআরএফ পাওয়ার ক্ষেত্রে জেনারেল পেপারের জুড়ি নেই। এই কথা আমি আমি বারে, বারে বলেছি বা ফিল করেছি যে জেনারেল পেপার ছাড়া কিন্তু, কারণ সাবজেক্টের কম্পিটিশনটা তোমার সঙ্গে আমার সাবজেক্ট, তোমারও সাবজেক্ট আমারও সাবজেক্ট একই। কম্পিটিশনটা সেখানে লিমিটেড। কিন্তু জেনারেল পেপারে আনলিমিটেড কম্পিটিশনটা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি স্পেসিফিক যদি তোমার তো খেয়াল থাকে যে ইউনিট বেসিসে যে জেনারেল পেপারে তুমি কোন ইউনিটে কতগুলো পেয়েছো বা কিরকম পেয়েছো, সাবজেক্টের ক্ষেত্রে তুমি কোন ইউনিটে কোনগুলো পেয়েছো, সেটা যদি একটু শেয়ার করতে পারো। আ জেনারেল ইউনিটের ক্ষেত্রে আমি ডিআই এবং আরসি যেখান থেকে ১০ টা প্রশ্ন আসে, সেখানে আমি ১০ টার মধ্যে ১০ টাই পেয়েছি। ডিআই এবং রিডিং কম্প্রিহেনশন। রিডিং আর কম্প্রিহেনশন। হ্যাঁ, হ্যাঁ। এখানে ১০ টা প্রশ্নের মধ্যে আমি ১০ টাই সঠিক হয়েছি। বাহ! আর এছাড়া টিচিং অ্যাপটিটিউড এর মধ্যে ৪ টে প্রশ্ন এসেছিল। তার মধ্যে থেকে ২ টো সঠিক হয়েছে আমার। রিসার্চ অ্যাপটিটিউড এ ৫ টা এসেছিল। তার মধ্যে ৩ টে সঠিক হয়েছে এবং রিসার্চ অ্যাপটিটিউড এর ক্ষেত্রে একটা বিষয় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আগেরবার রিসার্চ অ্যাপটিটিউড থেকে একটা প্রশ্ন এসেছিল। মানে অঙ্ক আরকি। অঙ্ক একটা এসেছিল, এবার ২ টো এসেছে। তার মধ্যে ১ টা সঠিক হয়েছে আমার এবং ১ টা ভুল হয়েছে। কমিউনিকেশন এ অনেকগুলো প্রশ্ন এসেছিল, ৭ টা প্রশ্ন। তার মধ্যে আমার ৫ টা সঠিক হয়েছে এবং কমিউনিকেশন এর মধ্যে মাস মিডিয়া বলে যে একটা অংশ আছে যেটার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। তো এনটিএ প্রত্যেক বছর কিছু না কিছু নতুন সংযোজন করতে থাকে। এবার ইউবি থেকে প্রশ্ন দিয়েছিল এবং টেলিসোপ যে হয় তার একটা ক্রম দিয়েছিলেন। তো সেখানে আমার ২ টো ভুল হয়েছে এবং তার মধ্যে ৫ টা সঠিক হয়েছে। আইসিটির ক্ষেত্রে ৫ টা প্রশ্ন ছিল, তার মধ্যে আমার ২ টো সঠিক হয়েছে। আ ম্যাথমেটিক্যাল রিজনিং এর মধ্যে ৫ টা ছিল, ৩ টে সঠিক হয়েছে এবং আমার মনে হয়েছে এবার ম্যাথমেটিক্যাল রিজনিং এর প্রশ্ন যথেষ্ট কঠিন হয়েছে। কারণ আমি মানে ভালোভাবে প্রস্তুতি নিয়ে গেছিলাম। ম্যাথমেটিক্যাল রিজনিং এর মধ্যে বিভিন্ন যে প্রশ্নগুলো আছে, টপিকের প্রশ্ন থাকে, আরো অনেক প্রশ্ন থাকে। সেগুলো আ ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাওয়ার পরেও আমার মনে হয়েছে কঠিন হয়েছে। মানে ওভারঅল তুমি ম্যাথে খুব ভালো করেছো। মানে ডিআই এবং ম্যাথমেটিক্যাল রিজনিং মিলিয়ে দিলে তুমি প্রায় ৮ টা কোয়েশ্চেন ঠিক করেছো ১০ টার মধ্যে। এটা খুব একটা প্লাস পয়েন্ট। মানে তোমার ৩২ টার মধ্যে তুমি ভেবে দেখো, ম্যাথমেটিক্যাল রিজনিং এবং ডিআই কে বাদই দিয়ে দেয় অনেকে। মানে একেবারে ১০ টা কোয়েশ্চেন টোটাল বাদ, সেইখানে তুমি কিন্তু ৮ টা তুলেছো। তোমার ৩২ টার থেকে যদি ৮ টা বাদ দাও, দেখো থাকে না। মানে একেবারে প্রচুর নিচে চলে আসে কিন্তু। হ্যাঁ, বেশ বলো তারপর। ওদের বলব যাদের টার্গেট শেয়ারে তাদের ডিআই, রিডিং কম্প্রিহেনশন এবং ম্যাথমেটিক্যাল রিজনিং এগুলো বাদ দেওয়াটা খুব ভুল সিদ্ধান্ত হবে। তার কারণ হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে দিনে, দিনে ওরা কোয়েশ্চেন বাড়াচ্ছে এবং অন্য সব ইউনিট থেকে এমন প্রশ্ন আসছে, বিশেষত পিডিই আর হায়ার এডুকেশন যেটা 9 আর 10 ইউনিট, সেখান থেকে এমন প্রশ্ন আসছে যেটা হয়তো মানে যারা পিডিই নিয়ে কি বলব? মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা। হ্যাঁ, তাদের পক্ষে সম্ভব আর নয়তো সম্ভব না। পিপল ডেভেলপমেন্ট আর এনভায়রনমেন্ট আর হায়ার এডুকেশন এমন দুটি ইউনিট যেখানে শুধু মুখস্থ করতে হয়। প্রচুর মুখস্থ করতে হয়। তার থেকে কারোর যদি ম্যাথমেটিক্যাল এর একটু বেসটা ভালো থাকে, আমি বলব যে সে যদি ম্যাথমেটিক্যাল রিজনিং এবং ডিআই টার্গেট করে অনেকটা সহজ হবে অন্য বিষয়ের থেকে। আর আ এলআর থেকে ৫ টা প্রশ্ন এসেছিল, সেখানে আমার ৩ টে সঠিক হয়েছে। আর পিডিইতে ৫ টার মধ্যে ২ টো এবং হায়ার এডুকেশনেও তাই ৪ টে প্রশ্ন এসেছিল, তার মধ্যে না ২ টো সঠিক। হ্যাঁ, এবার আমি একটা এই জায়গাটা বলে দিই। সেটা হচ্ছে যে ওই পিডিই এবং হায়ার এডুকেশন, পিপল ডেভেলপমেন্ট এবং হায়ার এডুকেশন, এই দুটো জায়গায় আসলে মূলত এই দুটো জায়গা তোমার নিরন্তর আপগ্রেডেড, হ্যাঁ? এই কারণে এই জায়গাগুলো যতক্ষণ না তুমি ধরো হায়ার এডুকেশনে কিছু না কিছু পরিবর্তন হয়েই চলেছে। আবার তুমি যদি পিপল ডেভেলপমেন্টের তুমি অল ওভার ওয়ার্ল্ড বলো, আমাদের ইন্ডিয়া বলো, ওই মানে পরিবেশগতভাবে কিছু সিদ্ধান্ত নিরন্তর আসছেই। সুতরাং এই জায়গাগুলোকে যদি ফোকাস না করা যায়, তাহলে সুতরাং এর থেকে আমার মনে হয় অনেক বেশি সোজা হয়ে যায় এই ম্যাথ-ট্যাথ এই জায়গাগুলোকে যদি ফোকাস করা যায়। কারণ ওইগুলো লিমিটেড হয়ে আসছে। বা মানে ওভারঅল তোমার জেনারেল পেপারের ইয়েটা খুব ভালো ছিল। সাবজেক্টের ক্ষেত্রে তুমি কি করেছো? বা সাবজেক্টের কোন ইউনিটে তোমার কিরকম এসেছে?
যে সাবজেক্ট থেকে মোটামুটি আমার সবগুলোই মনে হয়েছে ঠিকঠাক আছে। এমন খুব কঠিন মনে হয়নি, যেহেতু আমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে গেছিলাম। তার মধ্যে আমি যদি ১০ টা রিডিং কম্প্রিহেনশন বাদও দিয়ে দিই, তাহলেও আমার ৬৫ টা প্রশ্ন সঠিক হয়েছে। তো সেক্ষেত্রে আমার কোনো ইউনিট মনে হয়নি যে খুব বেশি কঠিন প্রশ্ন এসেছে বা কিছু। হ্যাঁ, তবে আ একটা যেটা বলব যে ছোট গল্প এমন একটা ইউনিট যেটা সবার খুব কমফোর্টই নিয়ে সবাই সাধারণ ছোট গল্প দিয়ে পড়া শুরু করে। কিন্তু ছোট গল্প থেকে এমন এসেছি যেটা আমারও খুবই কনফিডেন্ট এর জায়গা ছিল। আমি ভেবেছিলাম যে ছোট গল্প থেকে যাই আসুক না কেন আমি পারব। কিন্তু তারপরেও ছোট গল্প থেকে একটা ক্রম দিয়েছিল, খুব সম্ভবত গিরগিটি থেকে। গিরগিটি থেকে ক্রমটা দিয়েছিল, সেটা আমার ভুল হয়েছে। তো এইগুলো এখন মানে এনটিএ যেহেতু একই সিলেবাসের অনেক বছর ধরে পরীক্ষা নিচ্ছে, তাই ওরা দিনে, দিনে প্রশ্নের প্যাটার্ন জটিল করে দিচ্ছে। মানে এইখানে আমি একটু তোমার সঙ্গে বলে রাখি সেটা হচ্ছে যে আ নাটক, ছোট গল্প বিশেষ করে এই দুটো জায়গাকে সবাই খুব বেশি ইজি এবং আমি যতজনের সঙ্গে কথা বলেছি তাদের প্রত্যেকেরই মত ছিল যে আ তোমার এটা কমপ্লিট আমার অসুবিধা নেই এই জায়গাটা থেকে। আ কিন্তু আমি দেখেছি বারে, বারে যে এই দুটো জায়গা থেকে এমন কোয়েশ্চেন গুলো আসছে। মানে তুমি যদি ওভারঅল সিলেবাস দেখো যে জায়গাগুলো তোমার মনে হবে সোজা এবং শর্ট সেই জায়গা থেকে ক্রিটিক্যাল প্রশ্ন। একেবারে সিম্পল লজিকে প্রশ্ন আসে। ঠিক আছে? ম্যাথকে সবাই কঠিন মনে করে কিন্তু ম্যাথ একটু খাটলেই ম্যাথ যেমন পারা যায় অ্যাজ ইট ইজ হবে এই জায়গাগুলোকে। আ ব্যাকরণটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করেছ? স্যার ব্যাকরণের ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসেছে একেবারে রামেশ্বর পড়লে, রামেশ্বর আমি পড়েছিলাম এবং আমি দেখেছি যে একেবারে লাইন তুলে দেওয়া। তো সেক্ষেত্রে আমার খুব একটা কঠিন মনে হয়নি। মানে যতটুকু রামেশ্বর থেকে করা যায় ততটুকু। আর আমি বায়োর নোটস থেকে পরবর্তী যে অংশগুলো ছিল, যেমন শব্দার্থ পরিবর্তনের ধারা, তারপরে সন্ধি, সমাস এই অংশগুলো পড়েছিলাম। এখান থেকে আমার সাহায্য হয়েছে। বেশ কিছু আমি কমানো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে তোমার অলংকার শাস্ত্র যেটা আ সেই অলংকার শাস্ত্র এবং ছন্দ অলংকার। মানে অলংকার শাস্ত্র মানে আমি বলছি কাব্যতত্ত্বের যে পার্টটা ইউনিট 10 এবং ইউনিট 9 এই এটার সাথে তুমি কিভাবে হ্যান্ডেল করেছো? ইউনিট 10 এর ক্ষেত্রে পোয়েটিক্সটা আমি পড়ে গেছিলাম ভালো করে। পোয়েটিক্স থেকে এবার একটা প্রশ্ন এসেছে। আ এছাড়া আমি উজ্জ্বল নীলমণি পড়েছিলাম, যেটা পুরো নোট ভিত্তিক, যেটা বায়ো নোট থেকে আমি পড়েছি। উজ্জ্বল নীলমণি এবং বিভিন্ন যে বাঁধগুলো রয়েছে অলংকার বাঁধ, রীতিবাদ, ধ্বনিবাদ, এগুলো পুরোটাই আমি নোটস থেকে পড়েছি এবং ৯ ও তাই পুরো নোটস থেকে আমি পড়ে গিয়েছিলাম। আলাদা করে আমি কিচ্ছু পড়িনি। ৯, ১০, ১ আর ২ এই ৪ টে মূলত আমি পুরো নোটের উপরে নির্ভর করে গেছিলাম। বেশ। আলাদা আ কিছু পড়িনি। আ ব্যাপারটা হচ্ছে কি যে পলিটিক্স এ একটা এসছে বলল পলিটিক্স থেকে বেশি আসে আরকি প্রত্যেকবারই। অনেক বেশি মানে আগেরবার মিস হয়েছে হ্যাঁ। আ হ্যাঁ, কিছু ইউনিট রয়েছে। আমাদেরও বারে, বারে বক্তব্য থাকে এরকম যে কিছু ইউনিট রয়েছে যেগুলো তুমি মাল্টিপল বই পড়তে পারবে না। যেমন কি অলংকার শাস্ত্রতে একটা বই হয় না? অলংকার শাস্ত্রের হয় হিউজ। ছন্দ অলংকারের একটা বই হয় না, হিউজ। এখন এত বই তোমাদের পড়ার সময় থাকবে না। সেই জায়গাগুলোকে নিতান্ত নোট ছাড়া উপায় থাকবে না। কিন্তু আবার যখন টেক্সটের প্রশ্ন আসবে শুধু নোট পড়লে হবে না, হওয়া সম্ভব নয়। কারণ টেক্সটের আমার এক জায়গায় মনে হচ্ছে টেক্সটটা এখানে ভালো। আরেকজনের অন্য জায়গায় মনে হতেই পারে। তো সুতরাং টেক্সট ওই জায়গাটা মেইনটেইন করছে না। যাই হোক, আ ওভারঅল তাহলে তোমার যদি সাবজেক্ট এবং আমি জেনারেল পেপার বলি, তোমার ওভারঅল যে চ্যালেঞ্জিং জায়গাগুলো যে কোথায় মনে হয়েছে ওভারঅল চ্যালেঞ্জিং? আচ্ছা, ওভারঅল চ্যালেঞ্জিং যেটা আমি এক্সপেক্ট করে গেছিলাম সেটা হয়নি। যেমন ইউনিট 5 এর যেটা বললাম, ছোট গল্পের ক্ষেত্রে যেটা আমি ভেবে গেছিলাম যে এটা আমি পারব। কিন্তু গিয়ে দেখলাম যে না, সেটা একেবারেই সহজ প্রশ্ন নয় এবং মাথা খাটিয়ে উত্তর করার পরেও সেটা আমার ভুল হয়েছে। এবং ইউনিট 3 এর ক্ষেত্রেও মানে কাব্য কবিতার ক্ষেত্রেও এমন একটা প্রশ্ন এসেছিল জলদাও থেকে। মানে একটা শূন্যস্থানে একটা শব্দ বলতে হতো। রঙ্গমঞ্চ, নাট্যমঞ্চে এরকম যারা পরীক্ষা দিয়েছে তারা জানবে। এরকম অপশন দেওয়া ছিল। শুধুমাত্র একটা অপশন ওখানে সঠিক দিতে হতো এবং আমার ওটাও ভুল হয়েছে। জলদাও কবিতাটা প্রচন্ড বড় কবিতা। সেটা মানে পুরো লাইন টু লাইন মুখস্থ করা সম্ভব নয় এবং আমি মুখস্থ করিওনি। যতটুকু সম্ভব আমি করে গেছিলাম। তারপরেও ওরকম অদ্ভুত একটা প্রশ্ন এসেছে। এছাড়া পেপার 1 এর ক্ষেত্রে আ টিচিং অ্যাপটিটিউড থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে যার উত্তরগুলো আমার খুবই কনফিউজিং মনে হয়েছে। আ যেমন ১ম প্রশ্নটা ছিল টিচিং অ্যাপটিটিউড এর ক্ষেত্রে। ১ মিনিট স্যার আমি দেখে বলছি।
লার্নিং ফর অল ইমপ্লাইজ বলে অনেকগুলো অপশন দেওয়া ছিল, যেমন ইনক্লুসিভ এডুকেশন, ইকুইটেবল এডুকেশন, ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল এডুকেশন, কোয়ালিটি এডুকেশন, ক্যাটেগরাইজড বেসড এডুকেশন, এবং অপশন যেগুলো দেওয়া ছিল তাতে আমি যে উত্তরটা দিয়েছিলাম সেটা ভুল ছিল এবং অন্য আরেকটা উত্তর সঠিক ছিল, যেটা আমার মনে হয়েছে যে কিছু একটা গন্ডগোল আছে তাতে, মানে সবকটা অপশন দেখেই মনে হবে যে এটা হতে পারে। তো টিচিং অ্যাপটিটিউডও হচ্ছে খুব সহজ একটা ইউনিট আমরা মনে করি। টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রে ওরা এমন প্রশ্ন করছে যেটা অনেকটা জটিল হয়ে যাচ্ছে। আ টিচিং অ্যাপটিটিউড আসলে তো ওই ধরো শিক্ষণ বিষয়টা রয়েছে। আ তুমি যদি এই জায়গাগুলোকে দেখো, এই জায়গাগুলো আসলে কোনো একটা ডট অ্যান্সার হয়। আরেকটা হচ্ছে মানে সিচুয়েশন নির্ভর উত্তর পায়। আ টিচিং অ্যাপটিটিউড হচ্ছে সিচুয়েশন নির্ভর উত্তর। ঠিক আছে? সব ক্ষেত্রেই উত্তর মানে আমি যদি বলি তোমার জন্ম কত সালে, সেটা যেমন অপরিবর্তিতই থাকবে। কিন্তু টিচিং অ্যাপটিটিউড এর ক্ষেত্রে এইটা জন্ম কোথায়, কখন, কাকে, কে জিজ্ঞাসা করছে, এই সিচুয়েশন এর উপরে টিচিং অ্যাপটিটিউড এর কোয়েশ্চেন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক এইজন্য হ্যাঁ, পড়তে ওই জায়গাটা খুব সুন্দর সহজ মনে হলেও জায়গাটা একটু এবং ডেপথ নলেজ ওইখান থেকে থাকা দরকার। বেশ, একটা কথা বলো তো যে আ প্রায়ই আমরা দেখি যে এটা মানে ছাত্রছাত্রীদের দোষই নয়। আমরা প্রায়ই দেখি যে কি ধরো এই নেট হ্যাঁ, হচ্ছে। এই ধরো এসএলএসটি এসছে বা বিএসসি আসছে। হ্যাঁ, এর একটা গড়মিল ব্যাপারটা। ২ টো ৩ টে কি একসঙ্গে চালানো সম্ভব বা চালানো কি ঠিক বলে মনে হয়? বা তোমার কি ধারণা এটা নিয়ে? স্যার, এখন তো শোনা যাচ্ছে যে আ ইউজিসি আর এক্সামটা কন্ডাক্ট করাবে না, ইটিসিআই করাবে। তো তারা যে সিদ্ধান্ত নেবেন তাই। সেখানে আমাদের তো কিছু করার নেই। আমরা শুধু নিজেদের মতো করে প্রিপারেশন নিতে পারি। না, আমি আমি আসলে আমার বক্তব্যটা হচ্ছে যে অ্যা আমার যেটা মনে হয় যে নেট যেহেতু একটা বড় পরীক্ষা, সেহেতু নেটের সঙ্গে অন্য কিছুকে টার্গেট করা উচিত নয়। মানে নেটও দিলাম আমি, এসএলএসটি দিচ্ছি, পিএসসি দিচ্ছি, ও আচ্ছা, আচ্ছা। সবকিছু দিচ্ছি। এরকম হওয়াটা উচিত নয়। যখন মানে নিট যদি আমার নেট টার্গেট থাকে তাহলে আমাকে নেটই রাখতে হবে। তো এইটা আমার একটা মনে হয়েছে যে এটা হওয়া উচিত যে যাদের টার্গেট শুধু নেট, তাদের নেট হওয়া উচিত। মানে বারেবারেই বলার কথা এটাই যে আ নেট ছোট মাপের পরীক্ষা নয়। যদি আমরা একটু ইমাজিন করি, নেট হচ্ছে সেই পরীক্ষা যা ভারতবর্ষের ১ম শ্রেণীর শিক্ষকতা করবার জন্য সার্টিফিকেট দেয় বা তার পাস করায়। তাই না? যারা পাস করছে তারা ১ম শ্রেণীর শিক্ষকতার আ কি বলে ওটাকে? ব্যারিকেডটা পার করছে। সুতরাং এটা একটা যথেষ্ট টাফ পরীক্ষা এবং নিরন্তর এর যে পরিমাণে প্রশ্নগুলো প্যাটার্ন গুলো বদলাচ্ছে, তাতে যদি শুধু দেখো, শুধু যদি আমি গোগ্রাসে পড়ে যাই তাও হবে না। তাও হয় না নেট। আমার কমন সেন্স থাকা দরকার। সেই সেন্সটা না বাড়লেও কিন্তু মুশকিল রয়েছে। আচ্ছা, ওভারঅল একটা ধারণা বলো তো কিভাবে নেট ক্র্যাক করা যায়? এটাও খুবই জটিল এর উত্তর দেওয়া। কারণ প্রত্যেকের আমি মনে করি আলাদা প্রিপারেশন থাকে, প্রত্যেকের আলাদা অভিজ্ঞতা থাকে এবং প্রত্যেকের আলাদা সমস্যা থাকে। নিট ক্র্যাক করতে গেলে হ্যাঁ, আপনি যেটা বললেন যে, যেকোনো একটা দিকে ফোকাস করতে হবে। আমিও ব্যক্তিগতভাবে মাল্টিটাস্কার নই। তো আমি যখন যে কাজটা করি শুধু সেটাই করি। আমি যখন পড়েছিলাম ১-১.৫ বছর শুধুই পড়েছিলাম এবং শুধুই এটার প্রিপারেশন নিয়েছিলাম। তো যারা চায় নেট পেতে, বিশেষত জেআরএফ পেতে, তার জন্য দিনে অন্তত ৮ থেকে ১০ ঘন্টা দিতে হবে এবং সমস্ত মনোযোগ সেখানেই দিতে হবে। এমন নয় যে আমি জেআরএফ নেটের জন্যও প্রস্তুতি নিচ্ছি এবং তার সঙ্গে অন্য আরেকটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি এবং আমি মনে করছি যে আমি জেআরএফ পেয়ে যাবো, সেটা সম্ভব না। আ জেআরএফ তো দূরে থাক, হয়তো নেটও পাওয়া সম্ভব নয়। কারণ দিনে, দিনে কম্পিটিশন বাড়ছে। আমি যদি এরকম তোমাকে ৩ টে বা ৫ টা পয়েন্ট বলতে পারি যে একজন নেট পরীক্ষার্থীর থাকা চাই বা করণীয় অবশ্যই। সেটা কি হওয়া উচিত? আ ফোকাস, ফোকাস। আত্মবিশ্বাস, হুম। টাইম ম্যানেজমেন্ট শেখা উচিত। রিসোর্স গ্যাদার করা জানা উচিত যে আমি কোথা থেকে রিসোর্স পাচ্ছি। কোন একটা রিসোর্স এর উপর নির্ভর করা উচিত নয়। মানে মূল টেক্সট বাদ দিয়ে বাকি যে রিসোর্স গুলো থাকে সেগুলো। কথা হলো ৪ টে। ৪ টে হয়েছে। ঠিক আছে। অসুবিধা নেই। ৪ টে খুব ভালো পয়েন্ট বলেছ। উম আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মাঝখানে করব ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আ নেট এবং জিআরএফ এর ক্ষেত্রে ধরো আমাদের ১০ টা ইউনিট থাকে। আমরা কি পার্টিকুলার আ কোনো ইউনিট বাদ দিতে পারি? উম সাবজেক্ট বা পার্টিকুলার কোনো, হ্যাঁ, মানে পেপার 2 এর ক্ষেত্রে কোনো ইউনিট বাদ না দিলেই ভালো। তবে সেখান থেকে যদি আমি কালেক্টিভ রিডিং করতে পারি, মানে সম্পূর্ণটা বাদ না দিয়ে আমি কিছুটা পড়লাম। যেমন প্রাগাধনিক সাহিত্যের ক্ষেত্রে সমস্তটা পড়া সম্ভব নয় এবং পড়ে গেলেও কোনো মানে নেই।
নির্দিষ্ট পরিমাণ প্রশ্ন আসে। সেখান থেকে যেরকম প্রশ্ন আসছে আমার মনে হয় সবার আগে যারা ১ বার ২ বার পরীক্ষা দিয়ে ফেলেছে তাদের উচিত নিজের আগের পরীক্ষাটাকে ভালো করে এনালাইজ করা। কিরকম প্রশ্ন এসেছে, আমি কটা উত্তর দিয়েছি, কটা সঠিক দিয়েছি, কটা ভুল দিয়েছি, যেগুলো ভুল হয়েছে সেগুলো কেন ভুল হয়েছে। আমিও আমার আগের পরীক্ষায় এটাই করেছিলাম। মানে ডিসেম্বরের পরীক্ষায় আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার নাম্বার অনেক কম ছিল, ১৮০ ছিল টোটাল মিলিয়ে, এবং ২ টো প্রশ্ন ড্রপ হয়েছিল বলে আমার ১৮৪ হয়েছিল টোটাল নাম্বার। সেখান থেকে ২১২ হয়েছে, আমি এনালাইজ করেছি বলে আগের পরীক্ষাটায় যে আমি কি ভুল করেছিলাম, এবার যেন আমি সেই ভুলগুলো রিপিট না করি। মানে এই বিষয় নিয়ে আমার মনে হয় আমি বোধহয় YouTube-এ আমি বোধহয় ৪-৫ টা এই বিষয় নিয়ে বলেছি, মানে ভিডিও করে দিয়েছিলাম যে, এবং এইটা কেউ করে না। এটা হচ্ছে সবচেয়ে, কারণ এটা কঠিন, কঠিন কাজটা। পরীক্ষা দেওয়ার পরে সেই পরীক্ষাকে এনালাইসিস করা, মানে হয় না আমরা মানে এনার্জি পরীক্ষা দেওয়ার পরে শেষ। এই যে এইটুকু, অথচ এই কাজটা এত ভয়ংকর সুন্দর কাজ, আ যে কাজটা আসলে তার পরবর্তী ৬ মাসের কোনো প্ল্যান তৈরি করে দেয়। যে আমার এই আছে। ধরো গাদা, গাদা আমার কাছে ইনফরমেশন আছে, নোট আছে, হাবিজাবি আছে, মক টেস্ট ইত্যাদি যা আছে ডাজ নট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আমার ফল্ট কোথায়? সেইটাই যদি আমি না বের করতে পারলাম, এই পরীক্ষাগুলো তো তার জন্যই। তাই না? এইটা কিন্তু অনেকে করে না। যাই হোক, তোমার কথা শুনে আশা করি আমাদের ছাত্রছাত্রীগুলো করবে। আচ্ছা, কিন্তু করা উচিত। হ্যাঁ, আর একটা আমি শেষের দিকে প্রশ্ন করব, সেটা হচ্ছে আ মানসিক জোর একটা বড় ব্যাপার নেটের ক্ষেত্রে। চারিদিকে যখন ধরো একদিকে এসএলএসটির পরীক্ষা হচ্ছে, একদিকে পিএসসি হচ্ছে, একদিকে অন্য পরীক্ষা হচ্ছে, তার মধ্যে তোমার বয়স বেড়ে যাচ্ছে। মানে তোমার, মানে আমরা যারা নেট পরীক্ষা দিই তাদের অটোমেটিকই আমাদের বেশি বয়সের আ সব কার্যকলাপ। নেটের ক্ষেত্রে বলো আমাদের পিএইচডি কমপ্লিট হতেও সময় লাগবে। তো এগুলো একটা লেন্দি প্রসেস, যেহেতু এটা বড় জায়গাটা। তো সেই ক্ষেত্রে মানসিক জোর একটা কিন্তু বড় ব্যাপার, এবং অনেককেই আমি দেখেছি যে একবার পরীক্ষা দেওয়ার পরে বা দুবার পরীক্ষা দেওয়ার পরে হাল ছেড়ে দিচ্ছে, বা হাল ছেড়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। কিভাবে এই জায়গাটাকে ঠিক রাখা যায়? এটা আমারও হয়েছিল। আ যে ডিসেম্বরের পরীক্ষার জন্য আমি এমনভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে আমার মনে হচ্ছিল যে আরে পড়ে যাওয়ার কথা। কিন্তু আমি যখন দেখলাম যে আমার ১৮৪ হচ্ছে টোটাল, এবং আগেরবার কাট অফ আমি যদি খুব ভুল না হই ১৯৬ গিয়েছিল জেনারেলদের জন্য। জেনারেল ক্যাটেগরিতে ১৯৬ গিয়েছিল। তো আমারও সেটাই মনে হয়েছিল যে এত পড়লাম, এত কষ্ট করলাম, সেটা হলো না। এরপরে কি? তো আমার বিষাদ একদিনের বেশি স্থায়ী হয় না সচরাচর। তো একদিন আমি বিষাদে ছিলাম। তারপরে আমার মনে হলো যে ঠিক আছে, একবার হয়েছে। এরপরে আমাকে দেখতে হবে যে এরপরে আমি কি করতে পারি। থেমে তো যাওয়া যায় না। আর আমি যেহেতু খুবই পজিটিভ মানুষ, তো আমি সবসময় যেকোনো নেগেটিভিটি থেকে পজিটিভ কিছু খুঁজে বের করার চেষ্টা করি। এবং যেকোনো ছাত্রছাত্রীদেরই, মানে যারা এরকম কম্পিটিটিভ এক্সাম এর জন্য প্রস্তুতি নেয়, তাদেরও আমার মনে হয় এই মাইন্ডসেটটা থাকা উচিত যে আমি একবার হেরেছি ঠিক আছে, পরের বার যেন আমি আ জয়ী হই বা জিততে পারি, আমাকে তার চেষ্টা করতে হবে। তো আমিও সেটাই করেছিলাম এবং নিজের মতো করে প্ল্যান বানিয়েছিলাম। আগের পরীক্ষা এনালাইজ করে আমি দেখেছিলাম কি, কি ভুল হয়েছে। তার উপরে আমি নোট বানিয়েছিলাম যে এই ভুলগুলো যেন আর না হয়। কিভাবে আমি আরো বেটার করতে পারি। তো সেক্ষেত্রে পেপার 2 এ আমার আগেরবার ৭ টা প্রশ্ন সঠিক হয়েছিল। তো এনালাইজ করে এবার আমার ৭৪ টা প্রশ্ন সঠিক হয়েছে। মানে প্রায় ১৪-১৫ টা প্রশ্ন আগেরবারের থেকে আমার বেশি সঠিক হয়েছে। এই এনালিসিস এর কারণে। হুম। আহ এটা খুব ভালোভাবে উত্তরটা তুমি দিয়েছো। কারণ মানসিক জোরটা একটা খুব বড় জিনিস। আরেকটা জিনিস, এই লাস্টে যে সংখ্যা তত্ত্বের কথাটা তুমি বললে, আ তুমি দেখবে যে আমিও মানে বরাবরই দেখেছি, ধরো জেআরএফ আর নেটের মধ্যে, বা নেট এবং নেট না পাওয়ার মধ্যে যে পার্থক্য হয়, সেটা খুব বেশি সংখ্যক কোয়েশ্চেনের হয় না। সেটা অল্প সংখ্যকে হয়। হ্যাঁ? প্রায় জনকেই তুমি শুনবে যে, বলতে শুনবে যে আমার ৫ টার জন্য নিট হয়নি, ১০ টার জন্য নিট হয়। তুমি খেয়াল করো ৫ টা কোয়েশ্চেন বা ১০ টা কোয়েশ্চেন মানে কি? একেকটা ইউনিট থেকে একেকটা কোয়েশ্চেন, বা একেকটা ইউনিট থেকে ২ টো ইউনিটের বেসিসে একটা কোয়েশ্চেন। এবং সেইগুলো আমরা যদি খেয়াল করি, আমরা পরীক্ষার হলে এমন কিছু ভুল করি, সেই ভুলগুলোকে যদি আমি মিটিয়ে ফেলতাম, তাহলেও ওর 50% কোয়েশ্চেন আমার হয়ে যেত। আর দ্বিতীয়ত আমি যদি আরেকটু ট্যাকটিক্যালি উত্তরগুলো করতাম, তাহলেও হয়ে যেত। ঠিক আছে? তো সুতরাং নেট পরীক্ষাটা আমার মনে হয় ওভারঅল এই সমগ্র বিষয়টা জুড়ে থাকে যে আমি কোন সিচুয়েশনে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, যখন আমার মেন্টালিটিটাকে ঠিক রাখা, হ্যাঁ? বিশেষ করে একটা কনসিস্টেন্সি মেইনটেইন করা, হ্যাঁ? শুরু থেকে শেষ পর্যন্ত। ব্যর্থ হলেও যেন কোথায় আমার সমস্যাটা হলো, এই উত্তরটা আমার জন্য সবসময় থাকা চাই আমার কাছে, যে আমার সমস্যাটা কোথায় সেটা আমি যেন জানি। যাই হোক, ওভারঅল আ ভালো হলো। আমি উম
তোমার জন্য শুভেচ্ছা রইলো যে তুমি আগামীতে খুব দ্রুত পিএইচডিতে অ্যাডমিশন নাও, হ্যাঁ? এবং খুব ভালো কাজ করো, হ্যাঁ? এবং অবশ্যই গবেষণার অন্যান্য সেক্টর যেগুলো থাকে, কারণ যেহেতু জেআরএফ তোমার আছে, অনেকগুলো সেক্টর তোমার কাছে থাকবে। আ সেইগুলোতে আ ম তুমি যুক্ত হতে পারো। আশা করছি তোমার ইন্টারভিউ অন্যদের কাজে লাগবে। হ্যাঁ? শুধু নিছক এটা ইন্টারভিউর জন্য ইন্টারভিউ হবে না। আমাদের প্রাথমিকভাবেই ধারণা মানে একটা ছিল যে যেন সবার কাজে লাগে, যে তোমার অভিজ্ঞতাটা যেন কাজে লাগে। আশা করি সেটা হবে। খুব সুন্দর উত্তর করেছো তুমি এবং খুব ভালোভাবে একেবারে ক্লিয়ার কনসেপ্ট রয়েছে তোমার। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ।